Dear students, welcome to my YouTube channel English Edu Friend. আজকে আমি তোমাদের ক্লাস 11 প্রথম সেমিস্টারে একটি কবিতা কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যেটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন, সে বিষয়ে আলোচনা করব। প্রথমেই আমি আলোচনা করে নেব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সংক্ষিপ্ত জীবনী। তোমরা মন দিয়ে শুনবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 7 এপ্রিল 1770 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টের ককারমাউথে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন আইনজীবী, কিন্তু মা বাবার মৃত্যুর পর তিনি তার আত্মীয়ের কাছে বড় হন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন এবং ফ্রান্স ভ্রমণের সময় ফরাসি বিপ্লবের আদর্শে প্রভাবিত হন। ইংরাজি সাহিত্যের রোম্যান্টিক কবি হিসাবে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। ওয়ার্ডসওয়ার্থের ব্যক্তিগত জীবন ছিল জটিল এবং আবেগপ্রবণ। ফ্রান্সে থাকাকালীন তিনি ফরাসি বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ হয়েছিলেন, তাই তিনি ফ্রান্সে গিয়েছিলেন। ফ্রান্সে থাকাকালীন তিনি অ্যানেট ভ্যালন নামক এক ফরাসি নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। 1792 সালে তাঁদের একটি কন্যা ক্যারোলিন জন্মগ্রহণ করেন, কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও আর্থিক সমস্যার কারণে তিনি অ্যানেটকে বিয়ে করতে পারেননি এবং ইংল্যান্ডে ফিরে আসেন। পরবর্তীকালে তিনি অ্যানেট এবং ক্যারোলিনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। আজকের এই কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ তার ব্যক্তিগত জীবন অর্থাৎ অ্যানেট ভ্যালনও এই কবিতার সঙ্গে পরোক্ষভাবে জড়িয়ে। কেন জড়িয়ে আমি তা আলোচনা করব। যাই হোক, 1802 সালে ওয়ার্ডসওয়ার্থ তাঁর দীর্ঘদিনের বন্ধু মেরি হাচিনসনকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবন ছিল স্থিতিশীল এবং সুখী। তাদের 5 সন্তান জন্মায়, যদিও দুজনের অকাল মৃত্যু তাকে গভীরভাবে মর্মাহত করে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ 1802 সালের 3 সেপ্টেম্বর কবি লেখেন। কবিতাটির প্রেক্ষাপট তার ব্যক্তিগত অভিজ্ঞতা, রোম্যান্টিক আদর্শ এবং শিল্প বিপ্লবের সময়কালীন লন্ডনের পটভূমিকায় রচিত। 1802 সালের সকালে 3 সেপ্টেম্বরের সকালে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তাঁর বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলেন ফ্রান্সে। কেন যাচ্ছিলেন? ফ্রান্সে তাঁর প্রেমিকা অ্যানেট ভ্যালন এবং তাদের কন্যা ক্যারোলিনের সঙ্গে দেখা করতে। এই সফরটি ছিল তাঁর জীবনের একটি মানসিকভাবে জটিল সময়, কারণ তিনি শীঘ্রই মেরি হাচিনসনকে বিয়ে করতে যাচ্ছিলেন। তাছাড়া সেই সময় ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক খুবই খারাপ ছিল, তাই দুই দেশের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক গ্রাহ্য ছিল না। যাই হোক, ডরোথি ওয়ার্ডসওয়ার্থ গ্রাসমেয়ার জার্নালসে এই দৃশ্যের বিবরণ এবং কবিতার চিত্রকল্পকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। ওয়ার্ডসওয়ার্থের জীবনের প্রতিটা উত্থান এবং পতনের সাক্ষী ছিলেন তাঁর বোন। শিল্পোন্নত লন্ডনের কোলাহলের বিপরীতে কবি ভোরের শান্তিতে শহরের স্থাপত্য এবং টেমস নদীকে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য হিসাবে বর্ণনা করেছেন। তার মানসিক অবস্থা, বিশেষ করে অ্যানেট ভ্যালনের সঙ্গে সম্পর্ক ও আসন্ন বিয়ের প্রেক্ষাপট কবিতায় শান্তির আকাঙ্ক্ষাকে গভীর করে। এটি পেত্রাকান সনেট হিসাবেও পরিচিত। কবিতাটা আমি এখন লাইন ধরে আলোচনা করব। প্রথমেই দেখো বলেছে যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার বলে কোলন চিহ্ন শব্দের অর্থ হলো কি আরও আছে, অর্থাৎ পৃথিবীতে এর চেয়ে সুন্দর কিছু দেখানোর নেই। কি দেখানোর নেই? কবি লন্ডনের ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে ভোরের শহরের দৃশ্য দেখে মুগ্ধ। কোন শহর? লন্ডনের। তিনি বলছেন পৃথিবীর কোথাও এত নিখুঁত সৌন্দর্য নেই। এটি কবিতার সুর নির্ধারণ করে, যেখানে প্রকৃতি ও শহরের মিলনের
প্রশংসা করা হচ্ছে। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। এখানে ডাল শব্দের অর্থ হচ্ছে উদাসীন। পাস বাই মানে কি না, যে দৃশ্য দেখে যে পাশ কাটিয়ে চলে যেতে পারে। অর্থাৎ কবি বলেছেন এই দৃশ্য এতই মনোমুগ্ধকর যে কেউ যদি এটি দেখে মুগ্ধ না হয় বা প্রভাবিত না হয়, তার অনুভূতি বা আত্মার কোনো গভীরতা নেই। অর্থাৎ তার মধ্যে কোনো অনুভূতি বলে কিছুই নেই। এটি দৃশ্যের সর্বজনীন আকর্ষণের কথা বলে। পরবর্তী লাইন, আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। এই দৃশ্য খুবই মহিমাময়, তবু হৃদয়স্পর্শী। লন্ডন শহরের এই ভোরের দৃশ্য একই সঙ্গে মহৎ এবং আবেগময়। কবি শহরের স্থাপত্য ও প্রকৃতির সৌন্দর্যের সমন্বয়কে মহিমান্বিত কিন্তু স্নিগ্ধ হিসেবে রেখেছেন। দিস সিটি নাও ডোথ লাইক আ গার্মেন্ট অফ ওয়্যার। এখানে একটা উপমা বা সিমিলিকে ব্যবহার করা হয়েছে। দিস সিটি, এই শহরটি। কোন শহরটি? লন্ডন। কবি লন্ডনের কথা বলেছেন এখানে। তিনি বলেছেন যে এই লন্ডন শহরটিকে একটি জীবন্ত সত্তা হিসাবে তিনি দেখেছেন, জীবন্ত কোনো মানুষ হিসাবে দেখেছেন, জীবন্ত কোনো সত্তা যে ভোরের সৌন্দর্যকে একটি পোশাকের মতো ধারণ করেছে। এটি শহর ও প্রকৃতির মধুর সম্পর্কে কথা বলে। দ্য বিউটি অব দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার। সকালের সৌন্দর্যটা কি নিয়ে না, নীরব এবং বেয়ার, অনাবৃত, ফাঁকা। ভোরের শান্ত নির্মল সৌন্দর্য শহরকে মুড়ে রেখেছে। সাইলেন্ট বেয়ার শব্দ দুটি শহরের স্থিরতা এবং পিউরিটি, বিশুদ্ধতার কথা বলে, যখন কোনো কোলাহল বা ধোঁয়া নেই। আমরা জানি লন্ডন শহর সাধারণত কি, এখানে প্রচুর ধোঁয়া, কোলাহল। সে সময় শিল্প বিপ্লব হয়েছে, লন্ডনও কিন্তু গভীরভাবে প্রভাবিত হয়েছে। কিন্তু সকালবেলার এই লন্ডন শহরটি ছিল সম্পূর্ণভাবে আলাদা। শিপস, টাউনস, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাইক। জাহাজ, মিনার, গম্বুজ, থিয়েটার এবং মন্দিরগুলো ছড়িয়ে আছে। ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর থেকেই দেখা যাচ্ছে যে কবি শহরের বিভিন্ন স্থাপত্যের উল্লেখ করেছেন এই লাইনের মধ্যে দিয়ে, যা লন্ডনের বৈচিত্র্য ও সমৃদ্ধির প্রকাশ করে। এগুলো শহরের মানবসৃষ্ট সৌন্দর্যের প্রতীক। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। এর লাইন বাই লাইন যদি মানে বলতে চাই তাহলে কি হবে না, মাঠের দিকে এবং আকাশের দিকে উন্মুক্ত। একটু কঠিন লাগছে। যদি এটাকে ব্যাখ্যা করি তাহলে আমরা জানতে পারবো যে ওপেন আনটু দ্য ফিল্ডস, এই শহরের স্থাপত্যগুলো প্রকৃতির সঙ্গে সংযুক্ত। অর্থাৎ এই যে আগে উল্লেখ করে দেখো, শিপস, টাওয়ার্স, ডোম, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই আছে না, এইগুলো হচ্ছে কি না প্রকৃতির সঙ্গে সংযুক্ত। সেগুলো খোলা মাঠের উপরে দাঁড়িয়ে আছে, আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। স্মোকলেস, বাতাসটা কেন স্মোকলেস? কোনো ধোঁয়া নেই। অন্য সময় ধোঁয়ায় ভর্তি, অন্য সময় এখানে কোলাহলে ভর্তি, কিন্তু আজকে কোনো রকম দূষণ নেই। সব কিছু উজ্জ্বল এবং ধোঁয়াহীন বাতাস ঝকঝক করছে। ভোরের পরিষ্কার বাতাসে শহরের সব কিছু ঝকঝকে। এটি শিল্পায়নের ধোঁয়াধুলির আগের একটি নির্মল লন্ডনের কথা তুলে ধরেছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। সূর্য কখনো এত সুন্দরভাবে আলো ছড়ায়নি। স্টিপ মানে কি? স্টিপ মানে অ্যাকচুয়ালি কোনো কিছু প্রবেশ করা, ছড়িয়ে পড়া। এখানে সূর্যের আলোর কথা বলা হয়েছে। কবি বলেছেন সূর্যের প্রথম আলো এই শহরে এত সুন্দরভাবে পড়েছে যা তিনি আগে কখনো দেখেননি। তিনি প্রকৃতির প্রশংসা করেছেন। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক অর হিল। স্প্লেন্ডার, স্প্লেন্ডার মানে কি? ঔজ্জ্বল্যতা। সূর্যের প্রথম আলো উপত্যকা বা পাহাড়ে যেভাবে পড়ে তার চেয়েও এই শহরে বেশি সুন্দর।
জানি আমরা যে সূর্য যখন বা সূর্যোদয় যখন হয় তখন পাহাড়, নদী, সমুদ্র এখান থেকে খুব সুন্দর দেখতে লাগে। কিন্তু কবি বলেছেন যে না, আজকে এই শহরটাকে দেখে মনে হচ্ছে যে না, আমার শহর সব থেকে বেশি সুন্দর, এবং সূর্য অন্যান্য উপত্যকাকে যাই সৌন্দর্য করুক না কেন, কিন্তু আমার শহর লন্ডন আরও বেশি সুন্দর লাগছে। Never saw I never felt a calm so deep. Never মানে কি নেভার। আমি কখনো এত গভীর শান্তি দেখিনি, অনুভব করিনি। শহরের এই নীরব শান্ত দৃশ্য কবির মনে গভীর শান্তির অনুভূতি জাগিয়েছে। এটি কবিতার মূল ভাব, শহরের অপ্রত্যাশিত শান্তি। দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট ফিল। নদীটি অর্থাৎ টেমস নদী তার নিজের মধুর ইচ্ছায় প্রভাবিত হচ্ছে। টেমস নদী খুব শান্তভাবে বয়ে চলেছে, যেন তার নিজস্ব স্বাধীনতা আছে। এটি প্রকৃতির স্বাভাবিকতা ও সৌন্দর্যের প্রতীক। কিন্তু মানুষের তাদের উচ্চাকাঙ্ক্ষা এবং এই শিল্প বিপ্লব এসে শহরের এই টেমস নদীটাকে একটু যেন অশান্ত করে তুলেছিল। চারিদিকে স্টিমার, চারিদিকে জাহাজ, সেই নদীর বুকে একটা অস্থিরতার সৃষ্টি হয়েছিল। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। হে ঈশ্বর, বাড়িগুলোও যেন ঘুমিয়ে আছে। আচ্ছা, বাড়িগুলো কি কখনো ঘুমোয়? না, বাড়িগুলো ঘুমোয় না, বাড়ির মালিকগুলো সব ঘুমিয়ে আছে। বাড়ির মালিক কারা? শিল্পপতি হতে পারে, রাজনীতিবিদ হতে পারে, এবং কোনো পাওয়ারফুল পার্সন হতে পারে। কবি এখানে বিস্ময় প্রকাশ করেছেন যে শহরের বাড়িগুলো এত নিস্তব্ধ, ঘুমন্ত। অর্থাৎ যেখানে যে শহরটা তো কোলাহলে পরিপূর্ণ, হইচই, চারিদিকে দৌড়াদৌড়ি, কোলাহল, সেই শহরের মানুষগুলোও ঘুমোচ্ছে, অর্থাৎ বাড়িগুলোও ঘুমোচ্ছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। আর সেই শক্তিশালী হৃদয় স্থির হয়ে আছে। এখানে শক্তিশালী হৃদয় কি? ওই যে বললাম, এখানে হৃদয়টা হচ্ছে কি একটা সিম্বল। কার সিম্বল? মাইটি হার্ট। এই মাইটি হার্ট হচ্ছে না ওই সমস্ত পাওয়ারফুল পার্সন, রাজনীতিবিদ হতে পারে, পুলিশ, শিল্পপতি, তাদের কথা বলা হচ্ছে। তো যাক, আজকের আমার এই কবিতাটা, ব্যাখ্যাটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং আমার নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। তোমরা তার মধ্যে ভালো থাকো, পড়াশোনা করো এবং আমাকে জানিও।